আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই লেকচারে তোমাদের স্বাগতম। ক্যাপশন দেখে বুঝতে পারতেছো আজকে কি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে অধিবৃত্ত। তো আমি আশা করি যে তোমরা সবাই উপবৃত্তটা খুব ভালো করে পারো। তুমি যদি উপবৃত্ত ভালো করে পারো তাহলে অধিবৃত্ত তোমার জন্য আসলে কোনো ব্যাপারই না। জাস্ট উপবৃত্তটা ভালো করে পারলেই হলো, এক কথায়। তুমি ভালো না পারো, মোটামুটি বেসিকটা থাকলে অধিবৃত্ত তোমার জন্য আশা করি কোনো ব্যাপারই হবে না। তাহলে চলো আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম অধিবৃত্ত নিয়ে আলোচনা করলেই আমরা যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে অধিবৃত্তে আমরা খেয়াল করছি এরকম, দেখো পরাবৃত্তের ক্ষেত্রেও কিন্তু আমার দুইটা আকার ছিল, উপবৃত্তের ক্ষেত্রেও দুইটা আকার ছিল, এখন হচ্ছে আমার অধিবৃত্তের ক্ষেত্রেও দুইটা আকার। তো দুইটা আকার দ্বারা আমি বোঝাচ্ছি সাধারণত দুইটা কন্ডিশন, কিন্তু অধিবৃত্তের মধ্যে আসলেই দুইটা আকার আছে। কিরকম আকার আছে দেখো, সমীকরণগুলো আমি একটু লিখে নিই। তো অধিবৃত্তের সমীকরণ যদি আমরা প্রথমে লিখি, একটু ভালো করে খেয়াল করবা। অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এইটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ আছে, একটু খেয়াল করো ভালো করে, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে কি তোমার 1। উপবৃত্তের মধ্যে আসলে আমরা কোন বিষয়টা চিন্তা করছিলাম? উপবৃত্তের মধ্যে আমরা বিষয়টা এরকম চিন্তা করছিলাম, দেখো খেয়াল করো তো মনে আছে কিনা। সেটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। সমীকরণ কিন্তু আমার একটাই ছিল, বাট আমার কন্ডিশন দুইটা ছিল। সেটা কি ছিল? a is greater than b অথবা b is greater than a। মানে সমীকরণ ছিল ভাই আমার একটা, কিন্তু আমার কন্ডিশন ছিল হচ্ছে কি দুইটা। কিন্তু অধিবৃত্তের মধ্যে খেয়াল করো আমার সমীকরণই কিন্তু দুইটা। যেমন দেখো x স্কয়ার বাই a স্কয়ার, এটার আগে দেখো একটু প্লাস আছে, এই y স্কয়ার বাই b স্কয়ার এটার আগেও প্লাস আছে। তার মানে এইটা থেকে তুমি সামথিং বিয়োগ করে একটা মান পাবা, আবার এইটা থেকে সামথিং তুমি বিয়োগ করতে পারবা। তার মানে এখানে কিন্তু দুইটা সমীকরণ। এখানে তুমি আর বলতে পারবা না যে a গ্রেটার দেন b, মানে এখানে বলতে পারবা না যে a বাহু বড় নাকি b বাহু বড়, এখানে b বাহু বড় নাকি a বাহু বড়, তুমি বলতে পারবা না। অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণ মানে সমীকরণগুলোই হচ্ছে দুইটা, মানে আলাদা সমীকরণ। তার মানে a is greater than b অথবা b is greater than a, এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা একটা দুষ্ট একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধির সাহায্যে কিন্তু আসলে অধিবৃত্তটা আমরা পড়বো। উপবৃত্তে a is greater than b নাকি b is greater than a। তাহলে চলো আমরা একটু দেখি। ওকে, তো একটা বিষয় একটু ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে যে এই যে আমার অধিবৃত্তের সমীকরণ আমি এটা লিখছি এবং এখানে আরেকটা সমীকরণ লিখছি। তো মনে রাখার টেকনিক হিসেবে আমি তোমাকে যেটা বলবো, এই যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। দেখো এখানে প্রথমে আছে কি x স্কয়ার বাই a স্কয়ার, তার আগে কি আছে প্লাস, মানে যার আগে প্লাস থাকবে। এখানে কি আগে আছে x স্কয়ার বাই a স্কয়ার এবং তার আগে প্লাস আছে। তার মানে এখানে x স্কয়ার নিচে কি থাকে? a থাকে না। তাহলে আমরা বলবো a is greater than b। এটা কেন বলতেছি? তো তুমি বলতে পারো যে স্যার আপনি তো মাত্র আমাকে বললেন যে আমরা এখানে a বাহু বড় b বাহু ছোট বা b বাহু বড় a বাহু ছোট এরকম আলোচনা করতে পারবো না। তাহলে আমরা কেন এখানে আলোচনা করতেছি? আলোচনাটা হচ্ছে এই কারণে, কারণ আমরা উপবৃত্তের, বুঝেন কথাটা, উপবৃত্তের মধ্যে যে সূত্রগুলো পড়ছিলাম যে a is greater than b, সেটার জন্য যতগুলো আমরা সূত্র পড়ছি, এই x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, তার জন্য সেম সূত্র হবে। তাহলে এটার ক্ষেত্রেও সেম। দেখো তো এই y স্কয়ার বাই b স্কয়ার আগে কি আছে? প্লাস সাইন আছে। তার মানে এই y স্কয়ার নিচে কি আছে? b। তার মানে এই সমীকরণের জন্য b গ্রেটার দেন a। এই শর্তের জন্য, মানে উপবৃত্তের ক্ষেত্রে খেয়াল করেন, এই উপবৃত্তের ক্ষেত্রে এই শর্তের জন্য যতগুলা সূত্র ছিল অধিবৃত্তের ক্ষেত্রে সেম সূত্র হবে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে চলেন আমরা এই 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 কনসেপ্টটা চিন্তা করে আমরা এখানে সূত্রগুলো একটু দেখব যে আসলে অধিবৃত্তের সূত্রগুলো কিরকম। তো তাছাড়া এখানে আমি আরেকটা বিষয় আঁকতে পারি। দেখেন এই চিত্র, মানে এই সমীকরণের আনুমানিক একটা, মানে একটা এক্সাক্ট আমরা একটা চিত্র আঁকবো। খেয়াল করেন, যখন a গ্রেটার দেন b ছিল, আমাদের মনে ছিল যে আমাদের
চিত্রটা ছিল উপবৃত্তের মানে এক্স অক্ষের মধ্যে কিন্তু চিত্রটা হয়েছিল। তার মানে হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রেও এই সমীকরণের চিত্রটা আমার এক্স অক্ষের উপরে হবে। তাহলে কিরকম হতে পারে চিত্রটা একটু খেয়াল করো। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো অধিবৃত্তের কণিকের ক্ষেত্রে দুই দিকে হা করে, এবং আমরা পরাবৃত্তের সাথে অধিবৃত্তের একটা বিষয় প্রায় মিলিয়ে ফেলি, বাট পরাবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে কিন্তু চিত্র একটা পার্থক্য আছে। পরাবৃত্ত কম হা করে, কিন্তু অধিবৃত্ত কিন্তু একটু বড় হা করে। তার মানে এই যে এক্স অক্ষের দিকে একবার এদিকে হা করবে, আবার এদিকে হা করবে। বুঝা গেছে? মানে দুই দিকে হা করবে। এখন আরেকটা কথা বলি, তোমাদেরকে একটা বিষয় আমি শিখাইছিলাম, এইটা যেদিকে হা করবে, চিত্রটা যেদিকে হা করবে তার ভিতরে তোমার উপকেন্দ্র থাকবে, এবং যেদিকে তোমার উপকেন্দ্র থাকবে তার বিপরীত পাশে একটা কি থাকবে, নিয়ামক রেখা থাকবে। আবার একটু খেয়াল করি, এই দেখো এদিকে তোমার কি করতেছে, চিত্রটা হা করতেছে, তার মানে তার ভিতরে একটা উপকেন্দ্র হবে এবং তার বাহিরে একটা নিয়ামক রেখা হবে। তো উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা একটু আমি বলে দিই তোমাদেরকে। আমরা কিন্তু এই রেখাটারই বলতাম উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে বৃহৎ অক্ষ, কারণ a is greater than b যখন আমরা চিন্তা করতাম তখন এটারে বলতাম হচ্ছে কি আমরা বৃহৎ অক্ষ, কিন্তু আমরা অধিবৃত্তের ক্ষেত্রে বলবো এটা হচ্ছে তোমার হচ্ছে কি আর অক্ষ। কি বলবো স্যার আমরা? আর অক্ষ। আর এটারে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র অক্ষ বলতাম উপবৃত্তের ক্ষেত্রে, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি অনুবন্ধী অক্ষ। একটু মনে রাখবা, বৃহৎ অক্ষ মানে চার অক্ষ, আর ক্ষুদ্র অক্ষ মানে হচ্ছে কি আমার অনুবন্ধী অক্ষ। এইটুকু এখান থেকে জানলেই হবে, কারণ এই চিত্রটা আমরা বড় করে আসলে সবগুলা সূত্র দেখবে আসলে কিভাবে আসছে। তো এটার ক্ষেত্রে একটু দেখি, তো এটার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করলেই খেয়াল করবা কার আগে প্লাস আসছে, বি স্কয়ার আগে, তার মানে বি ইজ গ্রেটার দেন এ। উপবৃত্তের ক্ষেত্রে বি বাহু যদি এ বাহু থেকে বড় হয় তাহলে তার জন্য যে সূত্রগুলো হবে অধিবৃত্তের এই সমীকরণের জন্য সেম সূত্র হবে। তার মানে উপবৃত্তের সূত্রগুলো যদি তুমি ভালো করে মনে রাখো, এখানে আহামরি অত প্যারা নেওয়ার কোনোই দরকার নাই। তাহলে চলো আমরা এটার জন্য একটু চিত্রটা আঁকি। যখন আমার বি ইজ গ্রেটার দেন এ ছিল উপবৃত্তে, তখন কিন্তু ওয়াই অক্ষের মধ্যে আমার উপবৃত্তের চিত্রটা হয়েছিল, তার মানে অধিবৃত্ত কিন্তু আমার সেম হবে। এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তার মানে এদিকে একবার হা করবে, আবার এদিকে একবার হা করবে। তো বেসিক বিষয়টা কি ছিল, কণিকের মধ্যে যেদিকে মনে করো যে হা করবে তার ভিতরে একটা তোমার উপকেন্দ্র হবে এবং তার বাহিরে একটা কি হবে, নিয়ামক রেখা হবে। তার মানে আমি আবার বলতে চাচ্ছি, মানে যেদিকে হা করবে তার ভিতরে উপকেন্দ্র এবং তার বিপরীত পাশে একটা নিয়ামক রেখা। সেম তুমি এখানে খেয়াল করো, এই দিকে হা করতেছে তার মানে এটার ভিতরে একটা উপকেন্দ্র হবে এবং তার বাহিরে একটা নিয়ামক রেখা হবে। অলওয়েজ আমরা উপবৃত্তের ক্ষেত্রে যেমন পড়ছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে তেমনই পড়ছিলাম। আমার কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু সেম। তখন আমার কিন্তু এখানে বি গ্রেটার দেন এ, তার মানে এখন কিন্তু এইটা আমার হয়ে যাবে হচ্ছে আর অক্ষ, আর আমার এইটা কিন্তু হয়ে যাবে আমার অনুবন্ধী অক্ষ। এইটুকু আপনাদের বেসিক আলোচনা ছিল, আমি বেসিক আলোচনাটা করলাম। এবং এখন একটা বিষয় দেখাবো, অধিবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে যেসব সূত্রের বেসিক পার্থক্য আছে সেগুলো আমরা একটু দেখব। তাহলে চলো দেখা যাক। এখন দেখো আমরা বেসিক যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে উপবৃত্তের মধ্যে আমরা উৎকেন্দ্রিকতা শিখেছিলাম। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্রটা কি হবে একটু খেয়াল করো। আমরা এই আকারের জন্য সবগুলো সূত্র দেখব, আর এইটা তো তার এটার বিপরীত ছিল উপবৃত্তের মধ্যে, অধিবৃত্তের ক্ষেত্রে সেম। তার মানে আমাদের টার্গেট থাকবে এইটা আমরা খুব ভালো করে শিখব, আর ওইটা তার কি হয়ে যাবে, বিপরীতটা হয়ে যাবে। স্থানাঙ্ক হলে এক্স এরটা যাবে ওয়াইতে, ওয়াইটা যাবে এক্স এ, আর সমীকরণ হলে কি হয়ে যাবে, এক্স এর জায়গায় ওয়াই, আর বাহুটাও কিন্তু চেঞ্জ হবে, এর জায়গায় কি হবে, বি হবে। তো আমি আশা করি এই বিষয়গুলো তোমরা জানো, কারণ অধিবৃত্ত যদি করতে আসো তার আগে অবশ্যই তুমি উপবৃত্তটা কমপ্লিট করে আসবা। তো এখন একটু খেয়াল করেন, আমরা এখন দেখব হচ্ছে কি স্যার উৎকেন্দ্রিকতা। তো উৎকেন্দ্রিকতা হচ্ছে ই মানে ইসেন্ট্রিসিটি, এটা সূত্র ছিল √r। আমরা উপবৃত্তের ক্ষেত্রে যেটা পড়ছিলাম
যে উপবৃত্ত যদি এ বাহুটা বড় হয়ে থাকে বি বাহু থেকে, তাহলে 1 মাইনাস ছোট বাহুর হচ্ছে আপনার স্কয়ার ডিভাইডেড ছিল বড় বাহুর স্কয়ার। কিন্তু এখন তো আর আমি এই উপবৃত্ত করতেছি না, মানে উপবৃত্ত দিয়ে আমরা বুঝবো, মূলত করতেছি কিন্তু আমরা অধিবৃত্ত। তো অধিবৃত্তের মধ্যে একটা বিষয় তোমরা জানো কি না, যে অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হবে 1 থেকে বড়। যদি 1 থেকে ই এর মান বড় হয়ে যায়, তার মানে কি দেখো তো, এখানে আছে 1 থেকে এখানে যত মানই আসুক না কেন, 1 থেকে এটা বিয়োগ করলে অবশ্যই তুমি ছোট মান পাবা, দশমিক মান পাবা। তো ই এর মান তো অধিবৃত্তের ক্ষেত্রে 1 থেকে বড়, তার মানে পার্থক্য হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস দিবা, কারণ 1 এর সাথে যা কিছু যোগ করো কিনা এটা অবশ্যই 1 থেকে বড় হবে, আর বাকিটা তোমার সেমই থাকবে, ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহুর স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো রুট ওভার 1 প্লাস ছোট বাহু এখানে কি ছিল বি, বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। তাহলে জাস্ট এইটুকু মনে রাখবা, অধিবৃত্তের ক্ষেত্রে ছোট বাহু বড় বাহু বলতে কোনো কিছু নাই, যেটা আগে থাকবে মানে যার আগে প্লাস থাকবে সেটারে তুমি উপবৃত্তের মতো চিন্তা করবা, যে সে হচ্ছে কি বড়, এখানে এ আগে আসছে তার আগে প্লাস, তার মানে এটা বড় বাহু ছিল, মানে a ইজ গ্রেটার দেন b এর আকারে যত সূত্র আছে তুমি সেই সূত্রগুলো নিয়ে এখানে আলোচনা করবা। আশা করি তোমরা উৎকেন্দ্রিকতার এই সূত্রটা বুঝছো, এবং এখানে এক্সট্রা কিছু সূত্র ছিল, একটু খেয়াল করেন যে আমরা আরো কিছু জিনিস জানতাম, যে এই ইকুয়াল হচ্ছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার ছিল, এটা উপবৃত্তে ছিল এই সূত্রের ক্ষেত্রে, এই প্রমাণটা আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো এখন অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট খালি মাইনাস থেকে প্লাস দিয়ে দিবা, আবার আরেকটা ছিল b ইকুয়াল হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, সেটা অধিবৃত্তের ক্ষেত্রে তোমার প্লাস হয়ে যাবে। এই তিনটা সূত্র তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা, একটা উৎকেন্দ্রিকতা এই আর হচ্ছে বি, এগুলো আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। এছাড়াও যে বেসিক বিষয়গুলো আছে অতিরিক্ত, যেটা আমরা উপবৃত্তের সাথে কম্পেয়ার করতে পারবো না, সেই বিষয়গুলো এখন দেখব। আচ্ছা ওকে, আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম যে আমি এই সমীকরণের জন্য দেখব, আর ওইটা ছিল বিপরীত, তার মানে আমি এইটা এখন মুছে ফেলবো, এইটা আমার এখন রাখা কোনো দরকার নেই, আমরা যতটুকু রাখা দরকার আমরা ততটুকু রাখবো আর কি। ওকে, তো আমরা প্রথমে এই আকারের জন্য চিত্রটা আঁকবো, তার মানে a ইজ গ্রেটার দেন b, x অক্ষের মধ্যে চিত্রটা হবে। তো একটু ভালো করে খেয়াল করো তোমরা, আমরা এইখানে দেখো অনেক বড় করে একটা চিত্র আঁকবো আর কি। হ্যাঁ, এই যে দেখো এটা x অক্ষ, এটা তোমার হচ্ছে y অক্ষ। তো এখানে একটু ভালো করে খেয়াল করি, আমার a ইজ গ্রেটার দেন b এর জন্য x অক্ষের মধ্যে চিত্রটা হবে অধিবৃত্তে, তার মানে এদিকে একবার হা করবে সে, আর এদিকে একবার হা করবে। আচ্ছা, তো এখন একটা অতিরিক্ত ইনফরমেশন ছিল অধিবৃত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে অসীম তট। কি স্যার? অসীম তট। অধিবৃত্তের ক্ষেত্রে আপনার অসীম তট রেখা হয়ে থাকে দুইটা। কি হয়ে থাকে? দুইটা। এই যে একটা রেখা তোমার এদিক দিয়ে যাবে, আর আরেকটা রেখা তোমার হচ্ছে কি এদিক দিয়ে যাবে। একটু আমি তোমার বিষয়টা বুঝাই দিই। এই যে তোমার রেখাটা দেখতে পাচ্ছ না, এই রেখাটা একটা সময় পর আপনার এরকম সরল রেখা হয়ে যাবে, মানে সরল রেখার মতো কাজ করবে, এবং এটার সাথে ওই সরলরেখার সাথে মিশতে মিশতে এমন একটা জায়গায় যাবে যে তার মধ্যে অবশ্যই ফাঁকা থাকবে, কিন্তু সে কখনোই মিলবে না। তোমার কাছে মনে হবে যে এটা অসীমে গিয়ে আসলে মিলতে পারে, কিন্তু আসলে এটা অসীমে গিয়ে মিলবে না, এটার মধ্যে কিছুটা ফাঁকা থাকবে। তাহলে আমি এখানে বলতেছিলাম যে আমি দুইটা অসীম তট রেখা অঙ্কন করেছিলাম, তার মানে এইটা একটা অসীম তট রেখা, আর এদিকে আছে আপনার অসীম তট আরেকটা রেখা, এই যে এটা অসীম তট রেখা। তো এখন একটু খেয়াল করবো আমরা, এই যে অসীম তট রেখা যে আমার সমীকরণটা আছে, সেই সমীকরণটা আমরা একটু ভালো করে দেখবো। সেটা দেখো, আমি একটু আগেই তোমাদেরকে বলে দিই, তার আগে আমরা একটু দেখি এই যে অসীম তট রেখার সমীকরণটা আছে, এটা আসলে এখানে সমীকরণটা কিভাবে আসছে আমরা একটু দেখি। এইখানে যে তুমি যে মেইন একটা সমীকরণ লিখছিলা না, x² / a² - y² / b² = 1, এই অসীম তট রেখার সমীকরণ বের করতে অসীম তট মানে অসীম বিশাল বড় একটা মান তোমার কাছে মনে হয়। তো এই যে এখানে 1 লঘু সংখ্যা আছে না, এই জায়গায় তুমি একটা শূন্য বসাই দিবা,
তাহলেই দেখবা যে এখান থেকে আমি অসীম তটের সমীকরণ বের করতে পারবো। এখানে আছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 0। তুমি y স্কয়ারটার এই পাশে নিয়ে যাও, তো x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে y স্কয়ার বাই তোমার b স্কয়ার। আমার মান দরকার হচ্ছে y এর, তাহলে তুমি এখানে গুণ করে দাও b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে কি y। তাহলে y স্কয়ার এটা যদি তুমি বর্গমূল করে দাও তাহলে এখানে পাবা bx ডিভাইডেড বাই a, আর এখানে থাকবে হচ্ছে তোমার y। কিন্তু একটু ভালো করে খেয়াল করো, বর্গমূল করলে অবশ্যই তুমি এখানে প্লাস মাইনাস পাবা, তার মানে y এর মান কিন্তু তুমি দুইটা পাইছো। তার মানে এখানে অসীম তট রেখাও কিন্তু তোমার দুইটা, এদিকে একটা রেখা আর এদিকে কিন্তু আরেকটা রেখা গেছে। কথা বোঝা গেছে? তার মানে এই অসীম তট রেখার মান আমি বলতে পারি bx বাই হচ্ছে কি a, y ইকুয়াল, আর এটা বলতে পারি যে y ইকুয়াল হচ্ছে কি মাইনাস bx ডিভাইডেড বাই হচ্ছে কি a। একটু খেয়াল করো তো, দুইটা না, একটা প্লাস পাইছি একটা মাইনাস পাইছি। এখন তুমি আমারে বলতে পারো যে স্যার আমি কেন y এর মান বের করলাম, আমি তো চাইলে x এর মানও বের করতে পারতাম। আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল, y ইকুয়াল হচ্ছে কি mx প্লাস c। তুমি যেখানে জানো y হচ্ছে চলক, x হচ্ছে চলক, c ধ্রুব সংখ্যা, m হচ্ছে কি ডাল। এইটা তো আমার মূল বিন্দুগামী সরলরেখাই, আর এটার সাথে এটাকে কম্পেয়ার করে কিন্তু আমি y এর মানটা বের করছি। তার মানে এখানে আমি বলতে পারি যে অসীম তট রেখা হচ্ছে এটার মান হচ্ছে y ইকুয়াল bx বাই a, আর এটার মান হয়ে যাবে y ইকুয়াল মাইনাস bx বাই a। আমরা অসীম তট রেখা কয়টা পাইলাম? দুইটা পাইলাম। এইটুকুই হচ্ছে আপনার পার্থক্য। এছাড়া আরো একটা বিষয় আছে, আমি তোমাদেরকে শিখাই দেই, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? আচ্ছা, যখন এই সমীকরণের ক্ষেত্রে, হ্যাঁ সমীকরণের ক্ষেত্রে এই যে a একটা মান, এখানে b আর একটা বাহু না, তাহলে আমি যদি বলি a ইকুয়াল যদি b হয়ে যায়, মানে a আর b যদি সমান হয়ে যায়, তখন এটাকে আমরা বলবো আয়তাকার অধিবৃত্ত। কি বলবো স্যার? আয়তাকার অধিবৃত্ত। এটা অনেক ফেমাস একটা এমসিকিউ এবং এটা প্রচুর পরিমাণে আসে। তো আসলে তোমার কি পরীক্ষা এরকম আসবে? এত সহজ দিবে না, তোমার পরীক্ষা এরকম আসতে পারে। যেমন আমরা উৎকেন্দ্রিকতা শিখছি e ইকুয়াল রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এটার জন্য তো এটাই হবে যে ছোট বাহু ডিভাইডেড বাই বড় বাহু, অবশ্যই স্কয়ার। তো এখন তোমার a আর b যদি সমান হয়ে যায়, তাহলে b স্কয়ার জায়গায় যদি তুমি a স্কয়ারটা স্যার বসায় দাও, তাহলে 1 বাই a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, a স্কয়ার যদি কেটে দাও তাহলে 1 আর 1 যোগ করলে কত পাবা? √2 পাবা না? তার মানে তোমার পরীক্ষা আসতে পারে যে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তখন তুমি বলবা যে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, এবং √2 কিন্তু তোমার 1 থেকেই বড়। তো আমরা মোটামুটি একটু বেসিক বিষয় দেখলাম যেগুলো আসলে উপবৃত্তের সাথে অতটা সম্পর্কিত না এবং পার্থক্য আছে। তো পার্থক্য দেখলাম, আর অতিরিক্ত দুইটা বা তিনটা সূত্র আমরা দেখলাম। এখন আমরা এই যে অধিবৃত্তের মেইন যে সূত্রগুলো আছে সেগুলা দেখব। অবশ্যই সেটারে কম্পেয়ার করব যে উপবৃত্তের সাথে। উপবৃত্তে যে সূত্র আছে অধিবৃত্তে কিন্তু সেম সূত্র। জাস্ট তুমি খালি মনে রাখবা যেটা আগে আছে, যার আগে প্লাস আছে সে হবে বড়। সে এখানে মান দেখতে পারবা না যে এখানে কি 9 আছে নাকি এখানে 16 আছে। মনে করো এটা 9 এটা 16, তার মানে বলতে পারবা না এটা ছোট এটা বড়। যে আগে থাকবে তোমার ওইটারই মনে মনে তোমার ধরা লাগবে যে সে বড়। বুঝা গেছে? তাহলে এখন আমরা দেখব আপনার অধিবৃত্তের এই আকারের ক্ষেত্রে, a গ্রেটার দেন b এর ক্ষেত্রে সাধারণত অধিবৃত্তের এই সমীকরণের ক্ষেত্রে যতগুলো সূত্র আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এখন। এখন আমরা সূত্রগুলো প্রতিপাদন শিখবো। আসলে এই সূত্রগুলো কিভাবে আসছে, তো আসলে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। বারবার একটা কথা বলতেছি, তুমি যদি উপবৃত্তটা ভালো করে পারো অধিবৃত্ত কোনো ব্যাপার না। চলো আমরা একটু দেখি। তো বেসিক বিষয়টা ছিল এই যেদিকে হা করবে তার ভিতর হয়ে থাকবে আমার হচ্ছে উপকেন্দ্র, আর তার বাহিরে কিন্তু একটা হবে নিয়ামক রেখা। ওকে, তারপরে এখানে আরো একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমার আর এদিকেও আছে, তার মানে যেদিকে হা করবে, এই যে যেদিকে হা করবে তার ভিতরে হবে তোমার হচ্ছে উপকেন্দ্র, আর তার বাহিরে কি হবে? একটা নিয়ামক রেখা হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, তোমরা উপবৃত্তের মধ্যে কি পড়ে আসছিলা? উপবৃত্তের মধ্যে এরকম পড়ে আসছিলা
এটা কিন্তু ছিল কেন্দ্র, আমি একটু লিখে দিই তোমাদেরকে, এটা হচ্ছে কেন্দ্র, এটা ছিল তোমার উপকেন্দ্র এস, এটারে কি বলতাম আমরা, উপকেন্দ্র এস। আর এটাও তো আমার একটা উপকেন্দ্র, এটারে ধরলাম এস প্রাইম। তারপরে খেয়াল করো, এটা উপকেন্দ্র, তার বাইরে নিয়ামক রেখা, এটা ছিল নিয়ামকের পাদবিন্দু, এটার কি বলতেছি স্যার আমরা, নিয়ামকের পাদবিন্দু বলতেছি। তারপরে খেয়াল করো, এটার আমরা কেন্দ্র বলতেছি, নিয়ামকের পাদবিন্দু বলতেছি, আর এটারে বলতেছি আমরা শীর্ষবিন্দু, এটারে স্যার আমরা কি বলতেছি, শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুরে সাধারণত এ দ্বারা ডিনোট করা হয়ে থাকে, নিয়ামকের পাদবিন্দুরে সাধারণত জেড দ্বারা ডিনোট করা হয়ে থাকে। প্রত্যেকটার কিন্তু আমরা স্থানাঙ্ক বের করে ফেলবো, কেন্দ্রেরও স্থানাঙ্ক বের করে ফেলবো। একটু খেয়াল করবেন, এই পাশ থেকে দেখো, এই কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু, কেন্দ্র থেকে শীর্ষের স্থানাঙ্ক, কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের যে বিন্দুটা আছে এখানে যতটুকু হবে, এখান থেকে সেম। সবসময় আমরা উপবৃত্তের মধ্যে কিন্তু সবগুলা কেন্দ্র থেকে কম্পেয়ার করছি। তাহলে এটা কি ছিল, নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু এটার আমরা ধরবো জেড প্রাইম, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে এখানে এ ধরলাম। আর এটা হচ্ছে কি উপকেন্দ্র, এটার এস দ্বারা আমরা ডিনোট করে দিলাম। এখন একটু খেয়াল করো, উপবৃত্তের মধ্যে তুমি কি চিন্তা করছিলা, সর্বপ্রথম যে আর অক্ষের দৈর্ঘ্য কি স্যার, প্রথমটা ছিল আমার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বাট অধিবৃত্তের ক্ষেত্রে তো আমি কি বলবো, এটা আর অক্ষের দৈর্ঘ্য। হ্যাঁ, আমরা এখন বলবো হচ্ছে কি আর অক্ষের দৈর্ঘ্য। আরেকটা কি ছিল স্যার, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে কি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। বুঝছেন বিষয়টা? তো কেন্দ্র থেকে, এটা কি স্যার আমার কেন্দ্র, কেন্দ্র থেকে একটু ভালো করে বুঝবেন, কেন্দ্র থেকে উপকেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষ, এটা কেন্দ্র থেকে উপকেন্দ্র এটা, তাহলে কেন্দ্র থেকে শীর্ষে আপনি যদি ভালো করে একটু মনে না রাখতে পারো, তার জন্য তোমার আমি একটা আনুমানিক উপবৃত্তের একটা চিত্র আঁকি, দেখো এস গ্রেটার দেন বি এর জন্য, তা তোমার জন্য আরো একটু মানে মনে রাখাটা সহজ হবে। এটা ছিল উপকেন্দ্র, তার বাইরে নিয়ামক রেখা, এটা ছিল উপকেন্দ্র, তার বাইরে নিয়ামক রেখা। তো তুমি তখন কি পড়ছিলা, এই কেন্দ্র থেকে খেয়াল করো, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব তুমি বলছিলা এ, তাহলে এখানেও সেম, এই কেন্দ্র থেকে এই শীর্ষের এইটুকুর মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে তোমার এ। তাহলে আমি কি বলতে পারি, এই কেন্দ্র থেকে শীর্ষের স্থানাঙ্ক হবে a,0। আরো একটা কাজ করি, দেখেন এক্স অক্ষের মধ্যে কি, তুমি সবগুলা জানো এক্স অক্ষের মধ্যে স্যার কোটির মান শূন্য, তাহলে প্রত্যেকটা কোটির মান শূন্য বসাই দাও, প্রত্যেকটা কোটি শূন্য, প্রত্যেকটা কোটি শূন্য, প্রত্যেকটা স্থানাঙ্কের কোটি শূন্য হবে, তার মানে প্যারা নেওয়ার দরকারই নেই। তাহলে এখানে আমরা কি পাইতেছি, এটা হবে আপনার a,0। তাহলে এইখানে কি হয়ে যাবে, এটাও তো আমার এই কেন্দ্র থেকে হচ্ছে এটা শীর্ষ, তাহলে -a,0, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কি হবে, স্থানাঙ্ক তো ঋণাত্মক হয় কিন্তু আপনার দূরত্ব ঋণাত্মক হয় না। তারপর একটু খেয়াল করি, আমরা এটা আমরা কি পাইছি, শীর্ষের স্থানাঙ্ক, তাই না? তাহলে আমরা 3 নম্বরে একটু শীর্ষের স্থানাঙ্কটা স্যার লিখে ফেলি, যেহেতু আগে শীর্ষ করে ফেলছি। শীর্ষের স্থানাঙ্ক, হ্যাঁ, শীর্ষের স্থানাঙ্ক হবে +-a,0। আচ্ছা, যেটা জানতে চাইছিলাম আর অক্ষের দৈর্ঘ্য, আমার আর অক্ষের দৈর্ঘ্যটা কি ছিল খেয়াল করেন, আর অক্ষের দৈর্ঘ্যটা আমার কি ছিল একটু খেয়াল করো। আমরা উপবৃত্তের মধ্যে যে বিষয়টা চিন্তা করছিলাম, উপবৃত্তের মধ্যে আমরা কি বিষয়টা স্যার চিন্তা করছিলাম, যে এই কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব যদি এ হয়, এই কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব এ, তার মানে এই পুরাটা যদি বৃহৎ হয়, এখান থেকে এটুকু এ, এখান থেকে এটুকু এ, তার মানে এ আর এ যোগ করলে কত হয় 2a। তাহলে আমরা এটাই চিন্তা করব যে এখান থেকে এইটুকু যদি আমার এ হয়, এখান থেকে এইটুকু আমার এ, তার মানে এটার আমরা এখন বলতেছি আর অক্ষ, তার মানে তার দৈর্ঘ্য হচ্ছে কি 2a হবে টোটালটা। সেম উপরেও আমার কি হয়ে যাবে, এই অধিবৃত্তের ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হয়ে যাবে, এই যে এইটুকু ছিল আপনার b, এটা b, এটা b, তার মানে এখানে হবে 2b। এই তো আমরা তিনটা শিখে ফেললাম। তারপরে একটু খেয়াল করো, আমরা উপবৃত্তের মধ্যে কি বিষয়টা শিখছিলাম, কেন্দ্র থেকে উপকেন্দ্র, কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি ছিল, এই কেন্দ্র থেকে উপকেন্দ্র এই ছিল না, কেন্দ্র থেকে উপকেন্দ্র এই ছিল, তাহলে সেম এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আপনার এই হয়ে যাবে, তার মানে তার স্থানাঙ্ক হবে a,0, তাহলে তার স্থানাঙ্ক হয়ে যাবে -a,0। তাহলে আমি এখানে 4 নম্বর সূত্রে বলতে পারি উপকেন্দ্রের
উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে আপনার, বলেন কি হয়ে যাবে, প্লাস মাইনাস a,0। তারপরে আস্তে আস্তে আমরা সবগুলাই দেখব। এখানে আমি এই চারটা মুছে দিলাম, তারপরে বাকিগুলো আমরা শিখব। একটু খেয়াল করো 5 নম্বরটা কি হবে। আমরা এখানে আর কি পাই দেখো, এই তো আমার এটা কি কেন্দ্র, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু কি ছিল, এইটুকু এইটুকু কি ছিল a/e, মনে আছে কিনা। এই কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু কি ছিল ae, তাহলে কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু যদি ae হয় দূরত্ব, তাহলে এটা হয়ে যাবে a/e,0। তাহলে এখানেও তো সেম হয়ে যাবে মাইনাস a/e,0, মাইনাস কি হয়ে যাবে a/e,0 হয়ে যাবে কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দু। তাহলে আমার এই কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর দূরত্ব কত ছিল আমার a/e, তাহলে এই নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে, এখানে একটা মাইনাস আছে এখানে একটা প্লাস আছে, তার মানে নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হয়ে যাবে, নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের, সবগুলোর মধ্যে দ্বয় বলবেন কারণ কি দুইটা করে তো, এদিকেও যেটা আসছে এদিকেও কিন্তু সেটাই আসছে, সবগুলোর মধ্যে দ্বয় লিখে দিবেন। নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, আমি স্থানাঙ্ক কথাটা লিখতেছি না, আপনারা লিখে দিবেন। নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কি হয়ে যাবে, প্লাস মাইনাস a/e, হচ্ছে 0। এখন একটু খেয়াল করো, আমরা মোটামুটি সবগুলার স্থানাঙ্ক জেনে ফেলছি। এখন তোমরা এই বিষয়গুলো সবাই জানো যে x অক্ষ মানে এটা আর অক্ষ না স্যার, এটা তো আর অক্ষ, এটা x অক্ষ মানে এখন হচ্ছে কি আর অক্ষ। তাহলে আর অক্ষের মধ্যে আমরা জানি মানে x অক্ষের মধ্যে কুটির মান শূন্য হয়ে থাকে, কি হয়ে যায়, কুটির মান শূন্য হয়ে যায়। তাহলে আমরা এই আর অক্ষ বা x অক্ষ বা বৃহৎ অক্ষের সমীকরণ কি বলতে পারি, বৃহৎ অক্ষের সমীকরণ মানে আর অক্ষের সমীকরণটা আমরা লিখতে পারি এখানে কি দেখো, আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ আমাদের কি হয়ে যাবে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে যে x অক্ষের মধ্যে যদি কুটির মান শূন্য হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে y ইকুয়াল সামথিং, মানে আর অক্ষের সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল 0, মানে x এর কথা তুমি যদি বলো তার মানে এটার বিপরীতটা হয় y ইকুয়াল সামথিং। তো x অক্ষের মধ্যে স্যার কুটির মান শূন্য না, তার মানে আর অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল 0। তাহলে এই যে এটা অনুবন্ধী অক্ষ মানে y অক্ষ, তাহলে y অক্ষ হলে x ইকুয়াল সামথিং, তাহলে y অক্ষের মধ্যে তুমি জানো কি ভুজের মান শূন্য, তার মানে হচ্ছে কি x ইকুয়াল 0 হয়ে যাবে। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, চলে। তারপরে আমরা যে বিষয়গুলো দেখব সব কিন্তু সেম, উপবৃত্তে যা যা পড়ে আসছো অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা সেম বিষয় দেখব। তারপরে হচ্ছে আমরা 8 নম্বরটা একটু দেখি, একটু খেয়াল করবা, এই যে আমার উপকেন্দ্র আছে, উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখাটা অঙ্কন করবা, উপরে একটা এই নিচে আরেকটা, তাহলে এটাই তো আমার উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা বের করতে চাইবো, কি বের করতে চাইবো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রের লম্বের সমীকরণ যদি তুমি বের করতে চাও, দেখো এই রেখাটা আমার y অক্ষের সাথে কি আছে স্যার, সমান্তরাল আছে না, এই অক্ষটা y অক্ষের সাথে সমান্তরাল, তার মানে হচ্ছে x ইকুয়াল সামথিং, মানে y অক্ষের সাথে সমান্তরাল হলে x ইকুয়াল সামথিং, x অক্ষের সাথে সমান্তরাল হলে y ইকুয়াল সামথিং। যেহেতু এই রেখাটা y অক্ষের সাথে সমান্তরাল তার মানে x ইকুয়াল সামথিং, কিন্তু এখানে এই যে উপকেন্দ্রের এখানে স্থানাঙ্ক x এর মান কত এই, তাহলে এখানে কি হয়ে যাবে সেম x ইকুয়াল হচ্ছে মাইনাস এই হয়ে যাবে। তাহলে আমি সমীকরণ একসাথে লিখতে পারি, উপকেন্দ্রিক লম্ব সমীকরণ কি হবে দ্বয় x ইকুয়াল প্লাস মাইনাস এই। সেম কিন্তু তুমি একই কাজ করতে পারো, এই নিয়ামকের যে সমীকরণ পাইছো এই নিয়ামক রেখাটা দেখো এই y অক্ষের সাথে সমান্তরাল, তার মানে x ইকুয়াল হচ্ছে কি সামথিং, x এর মান এখানে কত a/e, তাহলে এখানেও তো তোমার সেম হয়ে যাবে, x ইকুয়াল হচ্ছে মাইনাস a/e, এখানে x এর মান কত মাইনাস a/e, যেহেতু y এর সাথে সমান্তরাল তার মানে x ইকুয়াল সামথিং। তাহলে আমরা দেখতে পারি নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ, রেখার সমীকরণ কি হয়ে যাবে স্যার আমার x ইকুয়াল প্লাস মাইনাস a/e। এখন একটু খেয়াল করো, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেখব। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমার উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে আমরা একটু দেখি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ছিল 2 ×
ছোট বাহুর স্কয়ার। তো আমরা তো এখানে মনে মনে এটারে ছোট ধরছি, এটারে বড় ধরছি, তার মানে বি স্কয়ার বাই এ। অবশ্যই মনে রাখবা দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু নিচের বাহু যেটা আছে এটারে কিন্তু আমরা আর করব না, বর্গ করব না, উপরেরটারই শুধুমাত্র বর্গ করব। কিন্তু উৎকেন্দ্রিকতার মধ্যে দুইটারই আমরা সাধারণত কি করে দিব, বর্গ করে দিব। তারপরে চলো আমরা 11 নম্বর সূত্রটা একটু দেখি। সেম আমরা এই যে আপনার প্রত্যেকটা বিষয় একদম মানে তোমার উপবৃত্তের মধ্যে যতগুলো সূত্র ছিল আমরা 14টার মতো সূত্র দেখছিলাম, এইখানেও কিন্তু আমরা সেম 14টার মতোই সূত্র দেখব। এখন একটু খেয়াল করো, এইটা ছিল আমার হচ্ছে কি নিয়ামকের পাদবিন্দু, এইটাও তো নিয়ামকের পাদবিন্দু তাই না? তো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে এইটুকু যদি a বাই e হয়, এখানে যদি এইটুকু আমার a বাই e হয়, তাহলে টোটালটা কত হবে? 2a বাই e। তাহলে আমি এখান থেকে সহজে বের করতে পারি যে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে কত হবে। চলেন আমরা একটু দেখি। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এখান থেকে এটুকু a বাই e, এখান থেকে হচ্ছে a বাই e, তার মানে 2 ইনটু a বাই e। তারপরে 12 নম্বরটা একটু খেয়াল করো, উপকেন্দ্র, এইটা হচ্ছে উপকেন্দ্র, এইটা হচ্ছে আপনার উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্র দ্বয়ের একটু ভালো করে খেয়াল করব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তার মানে আমার এই যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছিল এই, এটুকু ছিল এই, তাহলে এখান থেকে এটুকু আমার এই, তাহলে দুইটা মিলে কি হবে যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে 2ae। আর আমরা ওইখান থেকে আরো দেখছিলাম কি, ওইখান থেকে আমরা দেখছিলাম উৎকেন্দ্রিকতা, অসীমতট রেখার সমীকরণ। তুমি যদি এই কয়টা সূত্র 13-14টা সূত্র যদি খুব ভালো করে তুমি আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমার জন্য অধিবৃত্ত কোনো ব্যাপারই না। আবারও আমি একটা বিষয় রিপিট করে দিচ্ছি, খেয়াল করো তোমরা, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। এই সমীকরণটা বুঝো, এখানে হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা সমীকরণ হচ্ছে আলাদা। এখানে তুমি বলতে পারবে না a is greater than b অথবা b is greater than a, কারণ দুইটা তো দেখো, প্রথমে x স্কয়ার আছে, এটা থেকে সামথিং বের করতেছো, আর একটা ছিল y স্কয়ার বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, এই y স্কয়ার থেকে x স্কয়ার সামথিং বের করতেছো, আমরা দুইটি আলাদা সমীকরণ। কিন্তু মনে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে আগে থাকবে তুমি উপবৃত্তের মতো তারে মনে করবা a is greater than b, মানে এখানে a আগে আছে না, তার মানে a হচ্ছে কি বড়। এটার জন্য উপবৃত্তের যত সূত্র আছে অধিবৃত্তের ক্ষেত্রে তুমি তত সূত্র ইউজ করবা। সেম ওইটার ক্ষেত্রে তুমি ধরবা b গ্রেটার দেন a, তার মানে এটা যদি তুমি জানো, ওইটা তো তোমার জন্য আহামরি কোনো ব্যাপারই না। তাও তোমাকে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি অঙ্কের পরে। চলো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব। তো আসলে তোমাদেরকে যখন পরীক্ষায় যদি একদম ডিরেক্ট অধিবৃত্তের আকারে সমীকরণ থেকে তোমাকে যে 12টা বা 14টা সূত্র আছে সেই সূত্রের কোনো কিছু একটা মান যদি বলে বের করতে, তাহলে ডিরেক্ট একটা এরকম ছোট একটা সমীকরণ দেওয়া থাকবে আদর্শ আকারে, অথবা বড় একটা সমীকরণ দেওয়া থাকবে। তো বড় একটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করে এরকম ছোট বা আদর্শ আকারে নিয়ে এসে তারপরে আমরা অঙ্কগুলা করব। কিন্তু আমরা আজকে প্রথম টাইপ দেখতেছি, তাই ডিরেক্ট ছোট একটা সমীকরণ নিলাম যেটা অধিবৃত্তের আকারের মতোই আছে, তার জন্য এটা আমাদের সহজ হবে, মানে আমরা প্রথমে সহজ থেকে বড়র দিকে ধাবিত হব। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তো এইখানে যে আমার সমীকরণটা দেয়া আছে, চলেন এটার একটু মডিফাই করে নিই। দেখো তো এটার এভাবে লেখা যায় কিনা, x স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 এর স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। কারণ আমাদের অধিবৃত্তের সমীকরণটা কি ছিল, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। তো আবারও বলছি, একটা কথা মনে রাখো, অধিবৃত্তের চিত্র আঁকা লাগবে না, কারণ তুমি অধিক অঙ্ক করবে অধিবৃত্তের, আর চিন্তা করবে এটা উপবৃত্তের সূত্র। মনে থাকবে কথাটা? তার মানে এখানে 3 কিন্তু ছোট, 4 কিন্তু বড়, কিন্তু আমরা বলছিলাম ভাই তুমি এটারে বড় বলবা না, কারণ এখানে বড় ছোট বলতে কোনো কথা নাই, এখানে আলাদা আলাদা সেই স্বতন্ত্র দুইটা সূত্র। তার মানে যে আগে থাকবে এবং যার আগে প্লাস থাকবে তারে আমরা বড় ধরবো। তাহলে এই সমীকরণকে, 1 নং সমীকরণকে
আমরা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে তুলনা করে, এটার সাথে আমরা কি করতে পারি স্যার, তুলনা করতে পারি, এই যে তুলনা করে। তাহলে দেখো, তাহলে আমি বলতেই পারি যে এর মান হচ্ছে কি 3, বি এর মান হচ্ছে তোমার 4। তাহলে আমরা মনে 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 রাখবো যে যে আগে থাকবে সে বড়, তার মানে এখানে যত সূত্র হবে সবগুলা সূত্র a is greater than b এর জন্য যত সূত্র হবে সেই সূত্রগুলোই আমরা এখানে ইউজ করব। তো এখন তোমার কি কি চাইছে খেয়াল করো, অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক চাইছে। তার মানে আমরা কিন্তু চিত্র আঁকবো না, যদিও চিত্র আঁকো রাফ পেজে তুমি উপবৃত্তের চিত্র আঁকবো যাতে করে একটু মনে রাখতে পারো। তাহলে a is greater than b এর সূত্রটা আনুমানিক এরকম ছিল না, দেখো তো একটু মনে পড়ে কিনা, এরকম ছিল যে এখানে উপকেন্দ্র, এই দেখো এটা কেন্দ্র, এটা ছিল উপকেন্দ্র, এইটুকু দূরত্ব ছিল আমার AE, তার মানে এখানে স্থানাঙ্ক হবে AE, 0। উপকেন্দ্রতে এদিকে আরো একটা আছে, তার মানে হবে প্লাস মাইনাস AE, 0। তাহলে আমি বলতে পারি যে অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কি হয়ে যাবে স্যার, প্লাস মাইনাস AE, 0। বুঝছো ব্যাপারটা? এখন আমি এখানে স্যার স্থানাঙ্ক লিখে ফেললাম, আমার তো এর মান দরকার, ই এর মান দরকার। এর মান আমি জানি স্যার, কিন্তু আমি ই এর মান কি জানি না স্যার, আমি তো ই এর মান জানি না। তার মানে ই এর মান তোমাকে আগে থেকে বের করে লাগবে। তো ই কি ছিল স্যার, উৎকেন্দ্রিকতা। চলো আমরা উৎকেন্দ্রিকতা ই এর মান বের করি। ই এর সূত্র ছিল ই ইকুয়াল √1, এখানে কিন্তু প্লাস দিব, অবশ্যই অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস। আর মনে রাখার টেকনিক হিসাবে আমরা উপবৃত্ত ফলো করব যে ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহুর স্কয়ার, তার মানে বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এখানে একটু খেয়াল করো, 1 প্লাস বি স্কয়ার মানে কত, 4 4 16, আর এ স্কয়ার মানে 3 3 9। তাহলে 9 আর 16 কত স্যার, উপরে হবে 25, নিচে হবে 9, এটার বর্গমূল করলে 5/3 পাবা। তার মানে আলটিমেটলি তুমি ই এর মান কত পেয়ে গেছো স্যার, 5/3। তাহলে তুমি এখন এই উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে পারবে না, জাস্ট খালি মানটা বসায় দাও। প্লাস মাইনাস এ এর মান হচ্ছে 3, ই এর মান তুমি কত পাইছো, 5/3, 0। এই 3 3 কাটা, তার মানে তুমি এখানে পাইছো প্লাস মাইনাস 5,0। এইটা তোমার একটা অ্যানসার। বুঝা গেছে? অনেক সহজ, খালি তুমি আদর্শ আকারে নিবা, যে আগে থাকবে তারই তুমি মনে মনে বড় ধরবা, বাট সে বড় নয়, এইটার আকারে সূত্র হবে আর কি। তো এখন দেখো নিয়ামক দ্বয়ের সমীকরণ, তার মানে উপবৃত্তের কথাটা চিন্তা করো, এটা ছিল নিয়ামক রেখা, এটা ছিল নিয়ামক রেখা, কেন্দ্র থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব ছিল a/e। তাহলে এটা সূত্র ছিল, এটা যেহেতু y অক্ষের সমান্তরাল, তার মানে x ইকুয়াল সামথিং, মানে x ইকুয়াল a/e। এই পাশে তো আরো একটা আছে, তার মানে x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস কি হয়ে যাবে স্যার, a/e হয়ে যাবে। তাহলে এখানে লিখি আমরা যে নিয়ামক দ্বয়ের সমীকরণ, নিয়ামক দ্বয়ের সমীকরণ কি হবে স্যার, x ইকুয়াল প্লাস মাইনাস a/e। তাহলে দেখো প্লাস মাইনাস এর মান কত পাইছো তুমি 3, আর ই এর মান কত পাইছো 5/3, এই যে 5/3 বসাই দিলাম। একসাথে তুমি লিখতে পারবা, এই 3 তো উপরে চলে যাবে, 3 3 9 ডিভাইডেড বাই 5। একসাথে তুমি এটারে লিখতে পারবা 5x এর মধ্যে গুণ করে দাও 5x, ওই পারে পেয়ে যাবা প্লাস মাইনাস 9। এইটুকুই রেখে দেবা, আর কিছু করা লাগবে না। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তুমি যদি অঙ্কটা ভালো করে বুঝতে না পারো বা কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমাকে জানাও, অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেব। নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো।